নমস্কার। আজ 27 মে 2026। আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন ফর্ম প্রকাশিত হয়েছে, যেটি 1 জুন থেকে আপনাদের হাতে অ্যাভেলেবেল হবে। সেই ফর্মটির প্রথম ঝলক আমাদের কাছে এসেছে এবং সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তারই একটু ডিটেলস আলোচনা করতে এলাম। এই ফর্মটি 12 পাতার একটি ফর্ম এবং প্রথম পাতায় দেখা যাচ্ছে যে পরিবারের প্রধানের নাম আছে এবং সেখানে এই জায়গাটায় পরিবারের যে আপনার পরিবারের যদি 5জন মেম্বার থাকে তাহলে পরিবারের প্রধানের নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন এবং এখানে তিনি পুরুষ না মহিলা না অন্যান্য সেটি লিখবেন। পরিবারের প্রধানের আধার নম্বর এখানে দেবেন 4 নম্বর কলমে এবং 5 নম্বর কলমে দেখবেন ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি অর্থাৎ পরিবারের প্রধানের তার দেবেন। পরিবারের সদস্য সংখ্যা এখানে সংখ্যায় লিখবেন। এখানে একটি কথা খেয়াল রাখবেন, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যাটাই লিখবেন, যেমন 2, 3 কি 4। ঠিকানা এখানে পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা লিখবেন, গ্রাম পোস্ট শহরে থাকলে তার পূর্ণাঙ্গ ঠিকানা এবং 8 লিখবেন তার যোগাযোগের নাম্বার এবং যোগাযোগের নাম্বারে সেই মোবাইল নাম্বারটাই দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। 9 নম্বরে দেওয়া আছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। 9 নম্বরে পরিবারের প্রধানের নাম লিখবেন, সদস্য নম্বর 1-এ নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। পরিবারের প্রধানের সঙ্গে যেহেতু পরিবারের প্রধানের সম্পর্কটাই প্রথমে লিখছেন তাই এখানে নিজেও লিখবেন এবং আধার নম্বর পরিবারের প্রধানের আধার নম্বর দিয়ে দেবেন। এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য যে পরিবারের প্রধান যদি মেয়ে হয় তাহলে এখানে এই যে হ্যাঁটা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে এই হ্যাঁ টিক করবেন যদি তিনি 25 থেকে 60 বছরের মধ্যে বয়স্ক হন। কারণ অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া আছে সেখানে বলাই আছে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং মহিলা হতে হবে। যদি পুরুষ হয় তাহলে কিন্তু এই হ্যাঁতে টিক দেওয়ার দরকার নেই। 2 নম্বর সদস্য 2 নম্বরের জায়গায় সবার নাম লিখবেন। দ্বিতীয় যে সদস্য তিনি পুরুষই হন বা মহিলাই হন তার সম্পূর্ণ ডিটেলস দেবেন এবং যদি মহিলা হন তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে টিক করার দরকার নেই। এরপর চলে আসবো দ্বিতীয় পাতায়। দ্বিতীয় পাতাতে একইভাবে সদস্য 3, 4, 5 এরম করে প্রত্যেকের নাম এবং ডিটেলস দেবেন এবং তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য হন তবেই এখানে হ্যাঁতে টিক দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। 10 নম্বরে চলে আসি পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারগুলোই দিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি ডিবিটি লিঙ্ক করা আছে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে। এই বিষয়ে পরে একটি ভিডিও দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যে পুরুষ এবং মহিলা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা চেয়েছে, তাই ফর্মে কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া উচিত যেটি ডিবিটি লিঙ্ক করা আছে। ওকে, এবার 11 নম্বর কলমে আছে প্রত্যেকের এপিক নাম্বার এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার চাওয়া হয়েছে। এখানে দেখুন HOF এপিক নাম্বার, HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর অর্থাৎ বর্তমান বিধানসভা ক্ষেত্র অনুযায়ী 2026 সালে যে বিধানসভা ভোট হয়েছে সেই অনুযায়ী আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম লিখবেন এবং তার অংশ নাম্বার অর্থাৎ কত নম্বর পার্ট, 1 কি 2 কি 100 কি 200 এরকম একটা অংশ নাম্বার থাকবে, সেই অংশগুলো লিখতে হবে এবং বাকি সদস্যদের ক্ষেত্রেও এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রে অংশ নাম্বারটা লিখতে হবে। 12তে চলে আসবো। 12তে হচ্ছে আপনার কাস্ট ক্যাটাগরি চেয়েছে, অর্থাৎ আপনি জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটাতে ঠিক দেবেন। ক্ষয়ের দাগে চলে আসবো। ক্ষয়ের দাগে চেয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যেহেতু এখন প্রত্যেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল রেশন কার্ড আছে, এটা কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই হ্যাঁ হবে। যদি আপনার না থাকে তাহলে না লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করবেন। আপনার যদি এটা বিষয়ে সন্দেহ থাকে তাহলে আপনি আপনার রেশন কার্ডটি খুলবেন এবং সেই রেশন কার্ডের মাথার দিকে লেখা আছে দেখবেন যে আপনার কার্ড কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি অনুযায়ী যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেখানে আপনি টিক দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে নয় টিক দেবেন। সম্পদ, বাড়ির ধরুন আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না দেবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির সংখ্যা
পরিমাণ পরিমাণ এরা কিন্তু শতকে লিখবেন। মোটামুটি 100 শতক মানে 1 একর, তাহলে মোট জমির পরিমাণটি আপনারা শতকে লিখবেন। 4 দাগেটা বলেছে যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না এ টিক দেবেন। হ্যাঁ যদি হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে লিখতে হবে। পরে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি না থাকে না লিখবেন, হ্যাঁ থাকলে হ্যাঁ লিখবেন এবং যদি হ্যাঁ হয় তাহলে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে স্বাস্থ্য বিমাটা কি সরকারি না বেসরকারি, এবং বিমার অঙ্কটা যা থাকবে সেটা লিখবেন এবং প্রিমিয়াম কত দিতে হয় তা সেটা লিখবেন। এবং বাকি সদস্যদের ক্ষেত্রেও কিন্তু একই তথ্য চেয়েছে। সদস্য এবং আছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনারা কি ইনকাম ট্যাক্স দেন? তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না। এবং পারিবারিক সদস্যদের প্যান কার্ড, প্যান কার্ড যদি থাকে, এখনকার দিনে দেখা যাচ্ছে যে প্রায় বেশিরভাগ লোকেরই এখন প্যান কার্ড আছে, এবং যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম এবং প্যান নাম্বার প্রত্যেক সদস্যের চেয়েছে, যদি না থাকে তাহলে না এ টিক দেবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধানের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কর্মসংস্থান করে, এখানে যে অপশানগুলো আছে সেই তার মধ্যে যেটা প্রযোজ্য আপনাদের পরিবারের প্রধানের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে টিক দেবেন, এবং বাকি সদস্যদের ক্ষেত্রেও কিন্তু একই তথ্য চেয়ে পাঠিয়েছে। এখানে কিন্তু উল্লেখযোগ্য যে সদস্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই 5 জন ক্ষেত্রে দেওয়া আছে। যাদের সদস্য সংখ্যা পারিবারিক ক্ষেত্রে এদের থেকে বেশি হবে তাদের কিন্তু একটা আলাদা ফর্ম নিয়ে বাকি সদস্যদের কিন্তু ওই ফর্মের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে। 4 বলছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা আপনাদের লিখতে হবে। পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, যেটা হবে সেটাই টিক দেবেন, এবং বাকি সদস্য 5 পর্যন্ত একই তথ্য চাওয়া হয়েছে। 5 কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা এই প্রাক্তন বা বর্তমান ধারক? যদি আপনারা কখনো কোনো ইলেক্টেড মেম্বার হয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, অথবা যদি না হয়ে থাকেন তাহলে না দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যদি সদস্য সরকারি পেনশনভোগী হয় তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার তিনি পাবেন না, কিন্তু যেহেতু এখানে তথ্য চেয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের সত্যটা লেখাই উচিত। যদি আপনি সরকারি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ দেবেন, যদি না হন তাহলে না দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? এটা বেশিরভাগ ক্ষেত্রেই না হবে। যারা মূলত ব্যবসাদার, বড় ব্যবসাদার, তাদের ক্ষেত্রে জিএসটি নাম্বার থাকে, তাদের ক্ষেত্রে হ্যাঁ হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, এটা আপনারা অ্যাপ্রক্স একটা লিখবেন যেটা আপনাদের বর্তমান বার্ষিক আয়। এবং 1 দাগেরটা বলে যে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। সিএ হচ্ছে কমিউনিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ যারা বাইরের দেশ থেকে এদেশে আমাদের শরণার্থী হিসেবে এসেছে এবং সিএ হিসেবে নাগরিকত্ব পেয়েছে, তাদের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল এগুলো, বাকি সাধারণ পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়ই হবে। যদি কারোর ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে তিনি হয় লিখবেন আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বর দেবেন, অথবা ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তিনি সার্টিফিকেট নাম্বারটা দেবেন। আচ্ছা, এবার 2 দাগে চেয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবারের প্রধানের বা অন্যান্য সদস্যদের যদি কিছু থেকে থাকে তাহলে সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে। যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এসআইআর 2026-এ প্রায় অনেক নাম বাদ গেছে, এবং সেখানে থেকে যারা নাম বাদ গেছে তাদের অনেকেই ট্রাইব্যুনালে আপিল করেছেন, এবং সেই ট্রাইব্যুনালে আপিল করার পরও কিছু জনের নাম পুনরায় উঠে গেছে, কিছু জনের নাম বাদ চলে গেছে, কিছু জনের নাম ঝুলে আছে। তাই সেই তথ্যটা এখানে জানতে চাওয়া হয়েছে, পরিবারের প্রধানের ক্ষেত্রে কী হবে এবং বাকি সদস্যদের ক্ষেত্রে কী হবে। যদি যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটাতে আপনারা টিক দেবেন। এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে না। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে পরিবারের সকল শিশু কোথায় পড়াশোনা করে সেটা জানতে চাওয়া হয়েছে। বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি না বেসরকারি, স্পন্সর বিদ্যালয় নাকি বেসরকারি বিদ্যালয়। এবং 4টে শিশুর ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে, যদি আপনার বাড়িতে 1টি বা 2টো শিশু থাকে সেই প্রথম 2টোই ফিল আপ করবেন, বাকি 2টো ফাঁকা পড়ে থাকবে।
শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে যায় তাহলে হ্যাঁ এতে টিক করে দেবেন, আর যদি টিকাকরণ হয়নি তাহলে না এ দেবেন। এখানেও 4টি পর্যন্ত দেওয়া আছে আপনার শিশুর সংখ্যা অনুযায়ী। প্রথম 1টি বা 2টি বা 3টি যতগুলি আপনার বাড়ির শিশুর সংখ্যা ততগুলি ফিল আপ করবেন, বাকিগুলো ফাঁকা রেখে দেবেন। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি আপনি কোনো প্রকল্পের সুবিধা ডিবিটি মানে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পান তাহলে সেটা হ্যাঁ দেবেন। কী কী সুবিধা পাচ্ছেন সেগুলো এখানে লিখতে হবে। যদি না পান তাহলে না দেবেন। এবং এই একই জিনিস পরিবারের 5টি সদস্যের ক্ষেত্রে দেওয়া আছে। আচ্ছা, এটা দ্বিতীয় পার্টটা হচ্ছে ঘোষণা ও সম্মতি। সম্মতি অনুযায়ী হচ্ছে এখানে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমার সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আপনার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা সম্মততে টিক দিয়ে নিচে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানকে সই করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, যে তথ্য চেয়েছে প্রত্যেকটা তথ্যই কিন্তু আপনাদের জ্ঞানত সঠিক দেওয়া উচিত। অন্যথায় যদি আপনাদের কোনো কিছু লুকোনো থাকে, পরে যদি কিন্তু যাচাইয়ের মাধ্যমে ধরা পড়ে তখন কিন্তু সেই সুবিধা বন্ধ হয়ে যাবে এবং যে টাকা বা যে ডিবিটি আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছিলো সেই টাকাটি কিন্তু পুনরায় ফেরত দিতে হতে পারে সরকারকে। তাই অবশ্যই সবসময় উচিত যে টাকাটি যাতে সঠিকভাবে যারা যোগ্য বা প্রাপক তাদের কাছেই ঢোকে। আপনি কোনো ভুল তথ্য বা অতিরঞ্জিত তথ্য দেবেন না, আপনার যেটি সঠিক তথ্য সেটি আপনি এই ফর্মে দেবেন। এবং নিচের পার্টটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তাই এই পার্টটা আমাদের সাধারণের জন্য করার কিছু নেই। আগামী 1 জুন থেকে অনলাইন পোর্টাল চালু হবে এবং অফলাইন ফর্ম বিডিও অফিসের মাধ্যমে সম্ভবত আপনাদের বাড়িতে বা কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হবে। ডিটেলসটা পরে জানানো হবে। আপাতত এইটুকুই। যদি পছন্দ হয় ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।